প্রথমেই আমরা জেনে নিই কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন হলো সে এককোষী জীবদেহী হোক আর বহুকোষী জীবদেহী হোক, যে কোনো একটি কোষ থেকে কোষ মধ্যস্থ নিউক্লিয়াস তথা সাইটোপ্লাজম বিভাজিত হয়ে এক বা একাধিক অপত্য কোষ সৃষ্টির পদ্ধতিকেই কোষ বিভাজন বলে। সেটা যদি এককোষী জীব হয় তাহলে সেই মাতৃকোষটা বিভাজিত হয়ে যে অপত্য কোষ তৈরি হবে সেখানে কিন্তু নতুন জীব সৃষ্টি হবে, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটবে, বংশ বিস্তার ঘটবে। আর যদি বহুকোষী জীব হয় তাহলে কোষ বিভাজনের মধ্যে কোষের সংখ্যা বৃদ্ধি করবে, অর্থাৎ সামগ্রিকভাবে জীবদেহটার আকার আয়তন বৃদ্ধি পাবে। তো সেই কোষ বিভাজনে অংশগ্রহণকারী কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, যে অঙ্গাণুগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই কোষ বিভাজন সম্ভব নয়, সেই সকল অঙ্গাণুগুলো সম্বন্ধে, সেই সব অঙ্গাণুগুলোর কার্যাবলী সম্বন্ধে একটু জেনে নিই যে কোষ বিভাজনের সময় তারা কি কি কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে কোষের একটা অংশ যেটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা ক্লাস 8-9 অলরেডি পড়ে এসেছো যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ কোষ মধ্যস্থ সমস্ত রকমের বিপাকীয় কার্যাবলীতে নিউক্লিয়াস অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজনের সময় কি করে নিউক্লিয়াস? কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভাজনকালে ক্রোমোজোম তথা জিন বস্তু, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে থাকা যে বিশেষ নিউক্লিক অ্যাসিড ডিএনএ, জেনেটিক যে ডিএনএ বা জেনেটিক আরএনএ, এই জিন বস্তু যেটা জনন মাতৃকোষ থেকে অপত্য কোষ অর্থাৎ বিভাজিত হয়ে যখন যে অপত্য কোষ সৃষ্টি হবে সেই অপত্য কোষের মধ্যে জিন বস্তু তথা ক্রোমোজোমের সঞ্চালন ঘটাতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। নিউক্লিয়াস ছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে বিশেষ বিশেষ কোষীয় অঙ্গাণুগুলো কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সেন্ট্রোজোম। কিন্তু এই সেন্ট্রোজোম তো শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। তো এই প্রাণী কোষের যখন কোষ বিভাজন হয়, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের মধ্যে থাকা যে দুটো সেন্ট্রিওল, সেই দুটো সেন্ট্রিওল নিউক্লিয়াসের দুই মেরুতে অবস্থান করে এবং অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা বেমতন্তু গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ওই বেমতন্তু যখন গঠিত হবে একটা নিউক্লিয়াস মধ্যস্থ, এই নিউক্লিয়াস যদি হয়, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এখানে কিন্তু দুটো সেন্ট্রিওল অবস্থান করবে দুই মেরুতে, এবং দুই মেরু থেকে সেন্ট্রিওল অবস্থান করে এরকম করে বেমতন্তু গঠিত করবে। এইভাবে বেমতন্তু গঠন করে কিন্তু এই দুটো সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল দুটি কিন্তু বেমতন্তু গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করবে। কিন্তু প্রাণী কোষে হয়তো এটা হতে পারে, কিন্তু উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকে না, তাহলে উদ্ভিদ কোষে কি বেমতন্তু গঠিত হয় না? না, অবশ্যই উদ্ভিদ কোষেও কিন্তু কোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়। তো সেই বেমতন্তু গঠনের জন্য উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে থাকা যে বিশেষ কোষীয় অঙ্গাণু টিউবুলিন নামক প্রোটিন দ্বারা তৈরি যে মাইক্রোটিউবুল, সেই মাইক্রোটিউবুলস কিন্তু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে থাকে। বেমতন্তুর উপর কিন্তু এখানে এই বেমতন্তু যে গঠিত হয়, এই বেমতন্তু কিন্তু নিরক্ষীয় তলে কিন্তু ক্রোমোজোম গুলো অবস্থান করবে, এইভাবে এভাবে ক্রোমোজোম গুলো অবস্থান করবে। এভাবে ক্রোমোজোম গুলো অবস্থান করবে। এই ক্রোমোজোম গুলো অ্যানাফিজীয় চলনের মাধ্যমে তারপর টেলোফেজ দশায় নতুন করে অপত্য কোষ সৃষ্টি করবে। মাইক্রোটিউবুল যেটা উদ্ভিদ কোষের বেমতন্তু গঠন করে থাকে এবং কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে প্রোটিন প্রয়োজন, সেই প্রোটিন সংশ্লেষ করতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে রাইবোজোম। তাহলে কোষ বিভাজনে রাইবোজোমের গুরুত্ব অপরিসীম। কিন্তু একটা কোষ বিভাজন বা যে কোনো একটা কার্য হতে গেলে কিন্তু শক্তির একান্তই প্রয়োজন, কারণ কাজ করতে গেলে ক্ষমতার প্রয়োজন। তাহলে কাজ করার যে ক্ষমতা সেই শক্তি বলা হয়। সেই শক্তিটা কোষ বিভাজনের জন্য যে এনার্জিটা প্রয়োজন, সেই শক্তিটা কোথা থেকে পেয়ে থাকি? সেই শক্তিটা কোষের মধ্যে থাকা
মাইটোকন্ড্রিয়া নামক যে কোষীয় অঙ্গাণু, যার মধ্যে মাইটোকন্ড্রিয়াকে তোমরা আগেই পেয়েছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। সেই মাইটোকন্ড্রিয়ায় 38 জন এটিপি সঞ্চিত থাকে। সেই মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় যে প্রয়োজনীয় শক্তিটা, যেটা এটিপি রূপে কিন্তু যোগান দিয়ে থাকে। এছাড়াও উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাওয়ার পরও যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে, তখন গলগি বডিজ কিন্তু কোষ পাত গঠনে বা সেল প্লেট গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো যেগুলো কোষ বিভাজনের সময় কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এই কোষ বিভাজন কেনই বা প্রয়োজন, কোষ বিভাজনের গুরুত্ব কি? এরপরে আসি কোষ বিভাজনের গুরুত্ব। যে কোনো জীবদের ক্ষেত্রে, সে এককোষী জীব হোক আর বহুকোষী জীব হোক, কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। যে কোনো জীবদের, বিশেষ করে বহুকোষী জীবেদের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে সামগ্রিকভাবে পুরো জীবদের বৃদ্ধি ঘটায়। কারণ সেটা জনন মাতৃকোষই হোক আর দেহ মাতৃকোষই হোক, প্রতিনিয়ত একটা নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে যখন কোষ বিভাজিত হচ্ছে এবং মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, ফলে বহুকোষী জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সামগ্রিকভাবে জীব দেহটার বৃদ্ধি হচ্ছে। বহুকোষী জীবদেহ ছাড়াও এককোষী জীবেদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এককোষী জীবেদের ক্ষেত্রে যখন কোষ বিভাজন হয় তখন নতুন যে অপত্য কোষ সৃষ্টি হবে, মাতৃকোষ থেকে যখন অপত্য কোষ সৃষ্টি হবে, যেহেতু জীবদেহটা এককোষী, তাহলে নতুন যে কোষটা তৈরি হবে সেটাও আরেকটা জীব তৈরি হবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রজনন বা বংশ বিস্তারের ক্ষেত্রে কিন্তু এককোষী জীবদের কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণ বশত কোনো একটা জীব আঘাতপ্রাপ্ত হলো, আচ্ছা মানুষে যেমন ধরো আছাড় খেয়ে পড়ে গেল, ফলে আঘাতপ্রাপ্ত হলো, সেই আঘাতপ্রাপ্ত স্থান নিরাময় করতে বা ক্ষতস্থান পূরণ করতে কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। সেই ক্ষয়পূরণ রোধ করে থাকে কোষ বিভাজন এবং ক্ষতস্থান নিরাময় করে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি তথা পরিস্ফুরণ ঘটাতে কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং কিছু প্রাণী দেহ আছে যাদের ক্ষেত্রে কোনো অঙ্গ যদি বিলুপ্তি ঘটে, সেই অঙ্গ কোনো কারণবশত সেই অঙ্গটা হয়তো খসে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই অঙ্গের পুনরুৎপাদন ঘটাতে, যেমন টিকটিকির ল্যাজ বা তারা মাছের বাহু বা কোনো কোনো প্রাণীদের পদ, এগুলো তৈরি করতে কোষ অর্থাৎ পুনরুৎপাদন করতে কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আর কোষ বিভাজনের ফলে নতুন যে অপত্য কোষ তৈরি হবে, সেই অপত্য কোষের আয়তন কতটা হবে এবং সেখানে নিউক্লিয়াস তথা সাইটোপ্লাজমের অনুপাত বজায় রাখতেও কিন্তু কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। এরপরে তোমাদের আলোচনা করি কোষ বিভাজনের প্রকার। যত নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীদেহ তথা উন্নত সব জটিল জীবদেহ, সে উন্নত উদ্ভিদেই হোক বা উন্নত প্রাণীদেরই হোক, সমস্ত জীবেদের কোষ বিভাজনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস। তার মধ্যে সব থেকে সরলতম কোষ বিভাজন, যেটা নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণীদের দেখা যায়, এটা হচ্ছে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর কিছু শৈবাল, ইস্ট, এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায়, যে ক্ষেত্রে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হচ্ছে। তার জন্য অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এই অ্যামাইটোসিস পদ্ধতিতে বেলতন্তু গঠিত হয় না। কোষ বিভাজনের সময় কোষ মধ্যস্থ যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না এবং কোষ বিভাজন কালে কোষের যে নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজমটা সরাসরি খান সৃষ্টির মাধ্যমে ডাইরেক্ট বিভাজিত হয়েছে এবং দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে। এই সরলতম কোষ বিভাজনটাই হলো অ্যামাইটোসিস। যে অ্যামাইটোসিসে মাতৃকোষটা প্রথমে খান সৃষ্টি করবে, এই খান সৃষ্টির সাথে সাথে কোষ মধ্যস্থ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসটাও খান সৃষ্টি করবে এবং তারপরে একদম ডাইরেক্ট সাইটোপ্লাজম নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো প্রথমে অপরিণত কোষ, তারপরে পূর্ণাঙ্গ অপত্য কোষ সৃষ্টি করবে। এই কোষ বিভাজনটা হলো অ্যামাইটোসিস।
মাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিসের পর আরেকটা কোষ বিভাজন পদ্ধতি হলো মাইটোসিস। এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি উন্নত যে কোনো জীবদেহে, সে সবুজ উদ্ভিদদেহে হোক আর মানুষ সহ অন্যান্য সমস্ত উন্নত প্রাণীদেহে হোক, সমস্ত জীবদেহের ক্ষেত্রে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখা দেয়। এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে যে এটা সাধারণত হয়ে থাকে দেহ মাতৃকোষে, ডিপ্লয়েড দেহ মাতৃকোষে। যে ডিপ্লয়েড দেহ মাতৃকোষটা একবার মাত্র বিভাজিত হবে, একবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে। এবং এই যে অপত্য কোষ তৈরি করবে, এই অপত্য কোষের আয়তন বা আকার বা এর মধ্যে যে গুণাবলী, অর্থাৎ এর মধ্যে যে রাসায়নিক উপাদান, এর মধ্যেও তাই থাকবে। অর্থাৎ আকার আকৃতির দিকেও মাতৃকোষের সমান হবে, সমগুণ সম্পন্ন হবে। এবং দেহ মাতৃকোষের মধ্যে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে, অপত্য কোষের মধ্যেও তত সংখ্যকের ক্রোমোজোম থাকবে, তাকে বলবো মাইটোসিস। অর্থাৎ যে বিশেষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষটি একবার মাত্র বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করবে, তাকে বলবো মাইটোসিস। এই মাইটোসিস উন্নত যে কোনো ইউক্যারিওটিক কোষযুক্ত সবুজ উদ্ভিদদেহের যে বর্ধনশীল অঞ্চল, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এর সমস্ত অগ্রভাগে বা গৌণ বৃদ্ধির সময় প্রস্থভাগেও সাধারণত পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ তোমরা হরমোন চ্যাপ্টারের সময় পড়ে এসেছো যে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে যে জায়গায় অক্সিনের ঘনত্ব বেশি, সেই অক্সিনেই কোষ বিভাজন ঘটাতে সাহায্য করবে। তাহলে কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে। এছাড়াও উন্নত যে কোনো জীবদেহ, মানুষ সহ যে কোনো প্রাণীদেহের দেহ মাতৃকোষে এই মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এরপরে আসবো আমাদের আরেক রকমের উন্নত কোষ বিভাজন প্রক্রিয়া, সেটা হচ্ছে তৃতীয় কোষ বিভাজন পদ্ধতি হলো মিয়োসিস কোষ বিভাজন। এই মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি যত উন্নত উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে ঘটে থাকে। উদ্ভিদদের ক্ষেত্রে ডিপ্লয়েড রেণু মাতৃকোষে, প্রাণীদের ক্ষেত্রে ডিপ্লয়েড শুক্রাশয় বা ডিম্বাশয় কোষে, অর্থাৎ জনন মাতৃকোষে ঘটে থাকে। এই মিয়োসিস কাকে বলবো? এই মিয়োসিস হলো এমন একটা জটিলতর কোষ বিভাজন পদ্ধতি, যে কোষ বিভাজন পদ্ধতিতে ডিপ্লয়েড জনন মাতৃকোষটা দুবার বিভাজিত হবে, পরপর দুবার বিভাজিত হবে এবং দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, যে ডিপ্লয়েড ছিল সেখান থেকে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করবে, তাকে বলবো মিয়োসিস কোষ বিভাজন। অর্থাৎ ডিপ্লয়েড জনন মাতৃকোষটি দুবার কোষ বিভাজিত হবে, অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষ সৃষ্টি হবে। এই দুবার যে বিভাজন হবে মিয়োসিস পদ্ধতিতে, তার মধ্যে প্রথম যে কোষ বিভাজনটা ঘটবে, সেই প্রথমবার বিভাজনে জনিত্রী কোষের বা জনন মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা যা থাকবে, অপত্য যে দুটো কোষ তৈরি হবে, সেই অপত্য দুটি কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তার জন্য মিয়োসিসের প্রথম বিভাজনটাকে হ্রাস বিভাজন বলা হয়। এবং ওই দুটো অপত্য কোষ থেকে দ্বিতীয় বিভাজনের পরে চারটি অপত্য কোষ তৈরি হবে, যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকবে, যার জন্য দ্বিতীয় বিভাজন পদ্ধতিকে সমবিভাজন বলা হয়। কিন্তু সামগ্রিকভাবে মিয়োসিস কোষ বিভাজন যে পরপর দুবার বিভাজিত হয়, সেই দুবার বিভাজিত হয়ে জনিত্রী কোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোম চারটি অপত্য কোষ যেহেতু তৈরি হয়, তাই মিয়োসিসকে হ্রাস বিভাজনও বলা হয়ে থাকে। কোষচক্র কাকে বলে? কোষচক্র হলো কোষ বিভাজনের ফলে যে নতুন অপত্য কোষ সৃষ্টি হবে, সেই অপত্য কোষ সৃষ্টি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তার মধ্যে যে বৃদ্ধি দশা এবং বিভাজিত দশার যে চক্রগত পর্যায়ক্রমিক আবর্তন, তাকেই বলবো কোষচক্র। এই কোষচক্র তাহলে কি? একটা বৃদ্ধি দশা এবং বিভাজিত দশা, এই দুটো দশা নিয়ে কোষচক্র তৈরি। কোষচক্রকে যে তার অবিভাজিত দশা বা যেখানে কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে বিভিন্ন
কোষীয় অঙ্গাণু তথা ডিএনএ আরএনএ সংশ্লেষ হয়ে থাকে সেটাকে বলবো ইন্টারফেজ বা অবিবাহিত দশা। এবং যে দশাতে কোষটার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয় তাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজিত দশা বা এম ফেজ। এই দশাটিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ক্যারিওকাইনেসিস অর্থাৎ যে পদ্ধতিতে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে থাকে, এবং সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম যে পদ্ধতিতে বিভাজিত হয়ে থাকে। এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা আবার চারটে দশায় ভাগ করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। চক্রাকারে তোমাদেরকে একটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে একটা অপত্য কোষ, যেখানে এই টোটালটা G1 S G2 এটা হচ্ছে চক্রাবত একটা ইন্টারফেজ দশা, যেটা তিনটে দশায় ভাগ করা হয়েছে। এবং মাইটোটিক যে পর্যায়টা সেটা ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দুই ভাগে বিভক্ত। সেই ক্যারিওকাইনেসিসের চারটি দশা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে এই কোষচক্রের সবথেকে একটা কোষচক্র সম্পূর্ণ হতে, টোটাল কোষচক্র একটা সম্পূর্ণ হতে অর্থাৎ অপত্য কোষ তার বৃদ্ধি এবং কোষবিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে মোট সময় লাগে প্রায় 24 ঘন্টা, যার মধ্যে বেশিরভাগ সময়টাই নেয় ইন্টারফেজ প্রায় 23 ঘন্টা, যার G1 ফেজ অর্থাৎ প্রথম বৃদ্ধি দশা সেটার সময়কাল প্রায় 11 ঘন্টা। এই G1 ফেজে কি হয়, এই G1 ফেজে আরএনএ সংশ্লেষ, ডিএনএ রেপ্লিকেশন করার জন্য প্রয়োজনীয় উৎসেচক সংশ্লেষ, কোষীয় অঙ্গাণুর বিভিন্ন সংশ্লেষ হয়ে থাকে। এবং প্রথম বৃদ্ধি দশা হওয়ার পর যখন যদি উপযুক্ত হয় কোষটা, তবে পরবর্তী দশা অর্থাৎ সংশ্লেষণ দশাতে প্রবেশ করে। এই এস ফেজে যেখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়, এবং তারপরে সে প্রবেশ করে দ্বিতীয় বৃদ্ধি দশায়, যেখানে কিন্তু চরম বিপাক প্রক্রিয়া চলে। সেখানে আরএনএ বা কোষের আয়তন বৃদ্ধি, কোষীয় রস, স্যাপ, মানে টোটালি যাটুকু সে বিভাজনকালে প্রবেশ করার জন্য যেটুকু গ্যাপ থেকে গেছে সেই কোষটার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণতা প্রাপ্তি হবে, এবং তারপরে সে মাইটোটিক ফেজে প্রবেশ করবে। এখানে এই কোষচক্রটা একটা অপত্য কোষ কোষচক্রে যখন প্রবেশ করবে, সেই কোষচক্রের কিন্তু কোষ বিভাজনটা একটা নির্দিষ্ট কিছু উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেই নির্দিষ্ট উপাদানকে বলে চেক পয়েন্ট। কোষচক্রের মধ্যে তিনটি চেক পয়েন্ট থাকে, একটা থাকে G1 ও S এর মধ্যবর্তী স্থানে, আরেকটা থাকে S ও G2 এর মধ্যবর্তী স্থানে, এবং একটা থাকে G2 ও M ফেজের মধ্যবর্তী স্থানে। এই চেক পয়েন্টের কাজ কি? এই চেক পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা কোষ এই G1 ফেজে ঠিকঠাক ভাবে কোষটা তৈরি হয়েছে কিনা, ঠিকঠাক ভাবে আরএনএ সংশ্লেষ বা ডিএনএ ডুপ্লিকেশনের জন্য, ডিএনএ যে রেপ্লিকেশন হবে তার জন্য প্রয়োজনীয় উৎসেচক বা কোষীয় অঙ্গাণুর পরিমাণটা দ্বিগুণ হয়েছে কিনা, সেটা যদি ঠিকঠাক ভাবে হয় তবেই কিন্তু এই চেক পয়েন্টটা পাস দেবে সিনথেসিস পেজে প্রবেশ করার জন্য। ঠিক সেইভাবে আমাদের যেমন স্কুলে বা কোনো বিল্ডিং যেমন সিকিউরিটি গার্ড থাকে, তোমার কাছে উপযুক্ত সঠিক আইডেন্টিটি কার্ড পেলে তবেই সাধারণত প্রবেশ করার অনুমতি দেবে। ঠিক সেই রকম এখানে তোমার G1 পেজে যদি সঠিকভাবে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারে তবেই সে পাস দেবে সিনথেসিস পেজে প্রবেশ করে, নতুবা ওই কোষটাকে কোষচক্রের বাইরে ফেলে দেবে এবং কোষচক্রটি বন্ধ হয়ে যাবে। সেই বিশেষ দশাটি হচ্ছে G0 ফেজ। ঠিক আছে, এরপরে কোষটা ঠিক একইভাবে এস ফেজ, G2 ফেজ পরিপূর্ণ প্রাপ্তি হয়ে মাইটোটিক ফেজে প্রবেশ করলো। মাইটোটিক ফেজে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চারটি দশা সম্পূর্ণ হয়ে নিউক্লিয়াসের বিভাজন হবে। প্রোফেজে যেখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, এবং অবলুপ্তি ঘটা হওয়ার পর মেটাফেজ দশা প্রবেশ করে সেটা প্রাণীকোষ হলে সেন্ট্রিওল তার সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল তার দ্বারা বেণুতন্তু গঠন করবে, এবং সে তার নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলি অবস্থান করবে। অ্যানাফেজ দশায় সেই ক্রোমোজোমগুলোর বিপরীত মেরুর দিকে চলন দেখা যাবে, এবং টেলোফেজ দশায় দেখা যাবে বিপরীত মেরু যে ক্রোমোজোমগুলো সেগুলো পুনরায় আবার নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করেছে।
কিন্তু তখনও কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয়নি, ক্যারিওকাইনেসিস হয়েছে। সেই ক্যারিওকাইনেসিস শেষ দশায় অর্থাৎ টেলোফেজের একদম শেষ প্রান্তে কিংবা টেলোফেজ সম্পূর্ণ হওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যাবে। প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজের মারফত এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে ফ্রাগমোপ্লাস্টের কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন করে এবং তারপরে দুটো অপত্য কোষ তৈরি করবে। কোনো কারণবশত দেখা গেল কোষচক্র হতে হতে G1 ফেজ হলো, S ফেজ হলো, G2 ফেজ হলো, ক্যারিওকাইনেসিস হলো, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, কিন্তু সাইটোকাইনেসিস হলো না। তখন কি দেখা যাবে? অর্থাৎ একটা কোষ থেকে তার নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। ক্যারিওকাইনেসিস হয়ে গেলে পরবর্তীকালে দেখা যাবে ওর মধ্যে, ওই সেলটার মধ্যে একটাই সেল থেকে গেছে এবং দুটো নিউক্লিয়াস চলে এসেছে। এইভাবে দুটো নিউক্লিয়াস চলে এসেছে, অর্থাৎ মাল্টি নিউক্লিয়াস তৈরি হয়েছে। কোষ বিভাজনটা সম্পূর্ণ হয় না। এরকম একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইটিক কোষ বা সিনোসাইটিয়াম, পরে মাইটোসিস ব্যাকগ্রাউন্ড ডিটেইলস